হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখে। আজকে আমরা কিন্তু ক্লাস 9-এর রায়ান মার্টিনের মডেল কোশ্চেন পেপার 1 শুরু করব। এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, মানে সেকেন্ড সুমাটিভ। আজ থেকে শুরু করব সেকেন্ড সুমাটিভ রিভলিউশন, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। তোমরা কিন্তু অবশ্যই প্রতিদিন ভিডিও দেখবে আর পুরো ভিডিও দেখবে কিন্তু। দেখে ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর তোমাদের জানাশোনা বন্ধুদেরকে শেয়ার করবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা শুরু করছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, সেকেন্ড সুমাটিভ রিভলিউশন, মডেল কোশ্চেন পেপার 1, পেজ 190। খুব ভালো করে দেখো, প্রথম প্রশ্ন কি আছে। বলছে বিক্রয় মূল্যের উপর 25% ক্ষতি হলে, বিক্রয় মূল্যের উপর ক্রয় মূল্য না, বিক্রয় মূল্যের উপর 25% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতি হবে। মানে ক্রয় মূল্যের উপর কত ক্ষতি সেটা আমাকে বের করতে হবে। এখানে 4টা অপশান দেওয়া আছে। এ নম্বর অপশান হচ্ছে 15%, বি নম্বর অপশান 20%, সি নম্বর অপশান 25% আর ডি নম্বর অপশান 28%। আমাকে বের করতে হবে যে বিক্রয় মূল্যের উপর 25% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত, সেটা আমাকে কিন্তু বের করতে হবে। আচ্ছা, একটা জিনিস তোমরা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করো, এখানে হচ্ছে বিক্রয় মূল্যের উপর 25% ক্ষতি। তার মানে আমরা কিন্তু ধরে নেব যে বিক্রয় মূল্য 100 টাকা, মানে যা দেওয়া থাকবে সেটাই কিন্তু আমরা ধরে নেব। এখানে আমরা ধরি বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি, ধরি বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। এবার যদি 100 টাকায় বিক্রি করে তোমার যদি 25 টাকা ক্ষতি হয়, তাহলে তুমি দ্রব্যটা কত দিয়ে কিনেছো? আমি আবার বলছি, এখানে বলছো বিক্রয় মূল্যের উপর 25% ক্ষতি। তার মানে আমরা কিন্তু ধরি বিক্রয় মূল্য 100 টাকা। এবার 100 টাকায় তুমি বিক্রি করে তোমার 25 টাকা ক্ষতি হয়েছে, তাহলে তুমি দ্রব্যটা কত দিয়ে কিনেছো? 100 প্লাস 25 মানে 125 টাকায় তাহলে তুমি কিনেছো। কিন্তু 125 টাকায় কিনে তুমি যদি 100 টাকায় বিক্রি করো, তাহলে কিন্তু বিক্রয় মূল্যের উপর 25% মানে 100টা যেহেতু বিক্রি করছে, এখানে বিক্রয় মূল্য 100 টাকা, তারপর তোমার কিন্তু 25 টাকা ক্ষতি হলো। তুমি কিন্তু কিনেছো 125 টাকা দেওয়া যেহেতু, ঠিক আছে? তাহলে আমরা লিখব যে বিক্রয় মূল্যের উপর বিক্রয় মূল্যের উপর 25% ক্ষতি হলে ক্রয় মূল্য ইকুয়াল টু 100 প্লাস 25 ইকুয়াল টু 125, 125 টাকা। ঠিক আছে, যেহেতু এখানে আমরা বিক্রয় মূল্য 100 ধরছি, যার জন্য ক্ষতি হলে কিন্তু যোগ হচ্ছে। আর যদি আমরা ক্রয় মূল্য 100 ধরতাম, ক্ষতি হলে কিন্তু বিয়োগ হতো আর লাভ হলে কিন্তু যোগ হতো। যেহেতু বিক্রয় মূল্য 100 ধরছি, এখানে ক্ষতি হলে যোগ হবে আর লাভ হলে কিন্তু বিয়োগ হবে, মানে বিপরীত কিন্তু। ঠিক আছে, খুব ভালো করে মনে রাখবে। এবার দেখো, তাহলে ক্রয় মূল্য 125 টাকা। এবার 125 টাকায় তোমার ক্ষতি হয়েছে 25 টাকা। তো আমরা একটু লিখে নিচ্ছি যে ক্ষতি ইকুয়াল টু 125 মাইনাস 100 ইকুয়াল টু 25 টাকা। যেহেতু 125 টাকায় কিনেছে, 100 টাকায় বিক্রি করেছে, তাহলে ক্ষতি হলো 25 টাকা। বলছে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত, মানে 125 টাকায় কত ক্ষতি হচ্ছে 125 টাকায়। তো আমরা লিখবো 125 টাকায় ক্ষতি হয় 25 টাকা, 1 হলে কত, 100 হলে কত, মানে শতকরা বের করব। এবং এটা আমরা কিন্তু ঐকিক নিয়ম করছি। লিখব যে 125 টাকায় ক্ষতি হয় ইকুয়াল টু 25 টাকা।
তাহলে 125 টাকায় ক্ষতি হয় 25 টাকা। আমরা কিন্তু ক্রয় মূল্যের ওপর শতকরা ক্ষতি বের করব। অতএব 1 টাকায় ক্ষতি হয়, তাহলে 25-এর নিচে 125 টাকা। অতএব 100 টাকায় ক্ষতি হয়, মানে শতকরা কত ক্ষতি, শতকরা ক্ষতি হয়, তাহলে এখানে হচ্ছে 25 গুণন 100 আর নিচে হচ্ছে 125। এবার 25 দিয়ে কাটলে কিন্তু 5 হবে, আর 5 দিয়ে কাটলে কিন্তু 20 হবে, সমান সমান 20 টাকা। অতএব ক্ষতি ইকুয়াল টু 20%। এখানে ক্ষতি 20%। এবার আমাকে অপশান দেখতে হবে যে এ নম্বর অপশান আছে 15%, বি নম্বর অপশান 20%, সি নম্বর অপশান 25%, আর ডি নম্বর অপশান 28%। তাহলে এখানে দেখো বি নম্বর অপশান 20%, তাহলে আমার অ্যান্সার হবে বি নম্বর। আমরা এখানে অ্যান্সার লিখব বি অ্যান্সার। ঠিক আছে, এখানে অ্যান্সার হচ্ছে বি নম্বর। তাহলে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই একটা কথা মনে রেখে দিবে, মানে যা দেওয়া থাকবে, যেমন এখানে দেওয়া আছে যে বিক্রয় মূল্য উপর 25% ক্ষতি, তাহলে ধরি বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। আর যদি দেওয়া থাকতো যে ক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, ধরি ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা, মানে যেটা দেওয়া থাকবে সেটাই তুমি কিন্তু ধরে নেবে। যদি বিক্রয় মূল্যের উপর 25% ক্ষতি হয়, তাহলে আমরা কিন্তু ধরে নেব যে বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। আর যদি বলতো যে ক্রয় মূল্যের উপর 25% ক্ষতি, তাহলে আমরা কিন্তু ধরে নিতাম যে ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা, মানে যেটা দেওয়া থাকবে সেটাই কিন্তু আমরা ধরে নেব। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। নেক্সট 1-এর 2 নম্বর, খুব ভালো করে দেখবে প্রশ্ন কি আছে। আমি প্রথমে প্রশ্নটা পড়ছি, খুব ভালো করে দেখো। প্রশ্ন আছে ABCD সামন্তরিকের BC বাহুর মধ্যবিন্দু E। ABCD সামন্ত্রিকের BC বাহুর মধ্যবিন্দু E। DE এবং বর্ধিত AB F বিন্দুতে মিলিত হয়। DE এবং বর্ধিত AB, DE এবং বর্ধিত AB F বিন্দুতে মিলিত হয়। বলছে AF এর দৈর্ঘ্য, বলছে AF এর দৈর্ঘ্যের মান কত। এখানে অপশান দেওয়া আছে, এ নম্বর অপশান 3/2 AB, বি নম্বর অপশান আছে 2AB, আর সি নম্বর অপশান 3AB, আর ডি নম্বর অপশান 5/4 AB। ঠিক আছে, তাহলে আমাকে প্রথমে ছবিটা এঁকে নিতে হবে। খুব ভালো করে দেখো, আমাকে একটা সামন্তরিক আঁকাতে হবে। খুব ভালো করে দেখবে, এটা একটা সামন্তরিক। এখানে নাম দিচ্ছি। এখানে দেখো, এখানে বলছে যে বিসি বাহুর মধ্যবিন্দু ই, তাহলে আমরা কিন্তু নিচের বাহুটাকে বিসি নাম দেই, তাহলে আমার কিন্তু কাজের সুবিধা হবে। এই বাহুটার নাম দিচ্ছি বি সি, তাহলে এখানে দিচ্ছি এ আর এখানে দিচ্ছি ডি, তাহলে ABCD একটা সামন্তরিক হলো। আচ্ছা, আমরা কিন্তু জানি যে সামন্তরিকের বিপরীত বাহু সমান, মানে বিসির সঙ্গে বিসি ইকুয়াল টু এডি, আবার এবি ইকুয়াল টু সিডি। যেহেতু ABCD একটি সামন্তরিক, তাহলে আমরা এখানে লিখতে পারি যে এডি ইকুয়াল টু বিসি, কমা আবার হচ্ছে এবি ইকুয়াল টু ডিসি। যেহেতু ABCD একটি সামন্তরিক, আমরা কিন্তু জানি যে সামন্তরিকের বিপরীত বাহু সমান, সামন্তরিকের বিপরীত কোণ সমান, সামন্তরিকের বিপরীত বাহু সমান্তরাল, সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এ কটা ধর্ম আমাদের জানতে হবে। এবার আছে বিসি বাহুর মধ্যবিন্দু, এখানে দিলাম মধ্যবিন্দু, এটা দিলাম হচ্ছে ই, বিসি বাহুর মধ্যবিন্দু ই, তার মানে হচ্ছে বিই আর সিই সমান, বিই ইকুয়াল টু সিই। আচ্ছা, বিসি বাহুর মধ্যবিন্দু ই, ডিই এবং বর্ধিত এবি ডিই, তাহলে এই ডিই আর বর্ধিত এবি, ডিই বর্ধিত এবি পরস্পরকে এফ বিন্দুতে ছেদ করে।
তাহলে এখানে হচ্ছে বর্ধিত ডিই এবং বর্ধিত এবি পরস্পরকে এফ বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এফ বিন্দুতে ছেদ করে। এখানে বলছে এফ এর দৈর্ঘ্য, মানে এফ এই দৈর্ঘ্যটা এবির কি হবে, এবির থ্রি বাই টু এবি, না টু এবি, না থ্রি এবি, না 5/4 এবি, সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা, তোমরা কিন্তু একটা জিনিস দেখো, এই যে দুটো ত্রিভুজ হয়েছে, দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে কিন্তু দেখো এই কোণের সঙ্গে এই কোণ কিন্তু সমান, এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। আবার দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে কিন্তু দেখো এই কোণের সঙ্গে কিন্তু এই কোণ সমান, যেহেতু এই বাহু আর এই বাহুর সমান্তরাল, এটা একটা ভেদক, ডিএফ একটি ভেদক। আর কি সমান আছে দুটো ত্রিভুজের মধ্যে, দেখো এই বাহুর সঙ্গে এই বাহুর সমান, অতএব ত্রিভুজদ্বয় সর্বসম। ত্রিভুজদ্বয় যদি সর্বসম হয়, আমি বলতে পারি যে ডিসি ইকুয়াল টু বিএফ। তাহলে আমি একটু লিখছি, আমি দুটো ত্রিভুজের মধ্যে কিন্তু প্রথমে তুলনা করছি। দেখো খুব ভালো করে দেখো, কোন ত্রিভুজে কোন কোণ বা কোন বাহুর সঙ্গে এই ত্রিভুজের কোন কোণ বা কোন বাহু সমান, সেটা কিন্তু খুব ভালো করে দেখো। প্রথমে বলছি ত্রিভুজ সিডিই, ত্রিভুজ সিডিই এবং ত্রিভুজ বিইএফ এর মধ্যে আমরা কিন্তু প্রথমেই লিখছি কোণ সিইডি ইকুয়াল টু কোণ বিইএফ। এই যে এই কোণ আর এই কোণ সমান, এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। তার মানে হচ্ছে কোণ সিইডি ইকুয়াল টু কোণ বিইএফ পাশে লিখে দিচ্ছি বিপ্রতীপ কোণ কমপ্লিট। আবার দেখো কোণ সিডিই ইকুয়াল টু কোণ বিএফই, এটা হচ্ছে একান্তর কোণ। লিখবো কোণ সিডিই ইকুয়াল টু কোণ বিএফই এটা হচ্ছে একান্তর কোণ। যেহেতু এএফ সমান্তরাল ডিসি এবং ডিএফ ভেদক, কারণ এই এএফ আর ডিসি বাহু হচ্ছে সমান্তরাল আর এই ডিএফ বাহু হচ্ছে ভেদক। তাহলে এই দুটো কোণ কিন্তু সমান হবে, সেটা হচ্ছে একান্তর কোণ। আবার দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে কিন্তু সিই ইকুয়াল টু বিই, যেহেতু ই হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। আবার লিখব সিই ইকুয়াল টু বিই, যেহেতু ই হলো বিসি এর মধ্যবিন্দু। অতএব ত্রিভুজ দ্বারা সর্বসম, অতএব ত্রিভুজ সিডিই সর্বসম ত্রিভুজ বিইএফ। এবার ত্রিভুজ দ্বারা সর্বসম হলে আমি বলতে পারি ডিসি ইকুয়াল টু বিএফ। আমি বলতে পারি যে ডিসি ইকুয়াল টু বিএফ। ত্রিভুজ দুটো সর্বসম, যদি সর্বসম হয় তাহলে এই দুটো বাহু সমান কিন্তু, ঠিক আছে। তার মানে এবি ইকুয়াল টু, আবার এবি ইকুয়াল টু ডিসি, অতএব এবি ইকুয়াল টু ডিসি, অতএব এবি ইকুয়াল টু বিএফ, অতএব এবি ইকুয়াল টু বিএফ। ঠিক আছে, অতএব এএফ ইকুয়াল টু, এএফ ইকুয়াল টু 2AB, এএফ ইকুয়াল টু
এ বিকে 2 দিয়ে গুণ করলে তোমার হবে হচ্ছে এএফ এর সঙ্গে সমান হবে, অতএব এএফ ইকুয়াল টু 2ab কমপ্লিট। তাহলে আমরা এবার দেখবো অপশান। এ নম্বর হচ্ছে 3-এর 2ab, বি নম্বর হচ্ছে 2ab, সি নম্বর অপশান হচ্ছে 3ab, আর ডি নম্বর হচ্ছে 5-এর 4ab। তাহলে আমার কিন্তু বি অপশানে ঠিক হবে, কারেক্ট হবে। আমরা লিখবো অ্যান্সার বি, অ্যান্সার হচ্ছে বি। আমি কিন্তু এটা উপপাদ্যর মধ্যে করে বুঝিয়ে দিলাম, তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে, শর্টকাটও করা যাবে, যেহেতু ত্রিভুজ দ্বারা সর্বসম, অতএব এই বাহুর সমান, আবার এই বাহুর সঙ্গে এই বাহুর সমান, অতএব গোটা বাহু ইকুয়াল টু 2ab। ঠিক আছে, এইভাবেও করা যাবে। আমি একটু বিস্তারিতভাবে বুঝিয়ে দিলাম, তোমাদের কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, নেক্সট অঙ্কে আসতেছে 1-এর 3 নম্বর। খুব ভালো করে দেখবে, প্রশ্ন আছে যে যদি x,4 বিন্দুটি মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক হলে, মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক হলে বলছে এক্স এর মান কত? এখানে 4টে অপশন আছে, +-4 এ নম্বর, বি নম্বর অপশান +-5, সি নম্বর অপশান +-3, আর ডি নম্বর অপশান কোনোটি নয়। কোনটা অ্যান্সার হবে সেটা আমাকে বের করতে হবে। এবার আমি একটা কথা বলছি যে মূল বিন্দুর স্থানাঙ্ক কিন্তু 0,0, এখানে এক্সের মানও 0, ওয়াইয়ের মানও 0, যার জন্য মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0। আমি লিখছি, প্রথমে লিখছি মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0। এবার আমরা কিন্তু 0,0, x,4 এই দুটো বিন্দুর আমরা কিন্তু দূরত্ব বের করব। আর দুটো বিন্দুর দূরত্ব বের করার কিন্তু একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে রুটের মধ্যে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। আমি লিখছি যে দুটি বিন্দুর দূরত্ব ইকুয়াল টু রুটের মধ্যে x1 - x2 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হচ্ছে হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। এবার রুটের মধ্যে x1 হচ্ছে 0 আর x2 হচ্ছে x, y1 হচ্ছে 0, y2 হচ্ছে 4, তাহলে এখানে হচ্ছে 0 - x তার হচ্ছে হোল স্কয়ার প্লাস 0 - 4 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। পরের স্টেপ, এবার 0 থেকে x বিয়োগ করলে -x তার হোল স্কয়ার প্লাস, এবার 0 থেকে 4 বিয়োগ করলে -4 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। পরের স্টেপ, আমরা যদি স্কোয়ার করি তাহলে এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এটা হয়ে যাবে স্কোয়ার করলে প্লাস হবে 16, এত একক। ঠিক আছে, এবার শর্তানুসারে দুটি বিন্দুর দূরত্ব দেখো, দুটি মূল বিন্দু থেকে দূরত্ব দেওয়া আছে 5 একক, দূরত্ব হচ্ছে 5 একক। অঙ্কে কিন্তু দেওয়া আছে যে মূল বিন্দু থেকে x,4 বিন্দুর দূরত্ব হচ্ছে 5 একক। আমার কিন্তু মূল বিন্দু থেকে x,4 বিন্দুর দূরত্ব বাড়ালো রুটের মধ্যে x² প্লাস 16 একক। শর্তানুসারে এই দুটা কিন্তু সমান হবে। লিখব শর্তানুসারে রুটের মধ্যে x² প্লাস 16 ইকুয়াল টু 5। এবার উভয় পক্ষে আমাকে কিন্তু রুট তুলে দিতে হবে। যদি রুটকে আমি তুলে দিই, উভয় পক্ষে আমি বর্গ করব। যখন তুমি উভয় পক্ষে বর্গ করবে তখন কিন্তু রুট থাকলে রুটটা কিন্তু উঠে যাবে, স্কোয়ার করলে রুট উঠে যাবে। তাহলে আমি লিখব রুটের মধ্যে x² প্লাস 16 তার হচ্ছে হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে 5 তার হোল স্কোয়ার। স্কোয়ার করলে রুট উঠবে, তাহলে x² প্লাস 16 ইকুয়াল টু 25। এবার আমরা 16টাকে ওপার করে দেবো, তাহলে x² ইকুয়াল টু 25 - 16, তাহলে x² ইকুয়াল টু 9,
অতএব এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 9, তাহলে প্লাস মাইনাস 3, তাহলে এক্সের মান আমরা পেয়ে গেলাম এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3। এবার অপশন আমরা দেখব। দেখো এ নম্বর অপশান আছে প্লাস মাইনাস 4, বি নম্বর অপশান আছে প্লাস মাইনাস 5, আর সি নম্বর অপশান আছে প্লাস মাইনাস 3, আর ডি নম্বর অপশান আছে কোনোটি নয়। তাহলে আমার কিন্তু সি নম্বর অপশান, আমরা এখানে অ্যান্সার লিখব সি, অ্যান্সার হচ্ছে সি নম্বর। খুব ভালো করে দেখবে যে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে গেলে কিন্তু আমাকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে, x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, এটা হচ্ছে রুটের মধ্যে, পাশে হচ্ছে একক। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কে চলে আসতেছি। নেক্সট 1-4 নম্বর, খুব ভালো করে দেখবে, একটা পরিমিতির প্রশ্ন। প্রশ্ন আছে যে একটি সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ক্ষেত্রফল। একটি সমবাহু ত্রিভুজ যার 3টা বাহু সমান, সেই ত্রিভুজের মধ্যে একটা বৃত্ত আছে যাকে বলা হচ্ছে অন্তবৃত্ত। অন্তবৃত্তের ক্ষেত্রফল 49 পাই বর্গ সেমি হলে, 49 পাই বর্গ সেমি হলে বলছে ওই ত্রিভুজের পরিসীমা, ওই ত্রিভুজের পরিসীমা এ নম্বর অপশান আছে 21√3 সেমি, বি নম্বর অপশান 7√3 সেমি, সি নম্বর অপশান 14√3 সেমি, আর ডি নম্বর অপশান 42√3 সেমি। তার এর মধ্যে কোনটা হবে সেটা আমাকে বের করতে হবে। সমবাহু ত্রিভুজের অন্তবৃত্ত, সমবাহু ত্রিভুজের অন্তবৃত্ত, তার ক্ষেত্রফল দেওয়া আছে। আমিও কিন্তু সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ক্ষেত্রফল বের করব। এখন তোমাদের প্রশ্ন যে সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ক্ষেত্রফলে ফর্মুলা কি, সেটা আমরা কিভাবে বের করব? আমরা প্রথমে সমবাহু ত্রিভুজের উচ্চতা বার করব। এখন তোমার প্রশ্ন হচ্ছে উচ্চতার ফর্মুলা কি? উচ্চতার ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু বাহু। এখন এখানে কিন্তু বাহু দেওয়া নাই, আমি বাহু ধরে নেব ছোট হাতের এ সেমি। আমি কিন্তু বাহুর দৈর্ঘ্য ধরে নেব ছোট হাতের এ সেমি। এইবার আমি কিন্তু উচ্চতা বার করব। উচ্চতার ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু বাহু। তাহলে আমি উচ্চতা পেয়ে গেলাম। এইবার উচ্চতাকে 1/3 মানে উচ্চতার 1/3, উচ্চতা ইন্টু 1/3 সমান হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ। এবার আমরা কিন্তু অন্তবৃত্তের ব্যাসার্ধ বার করব। অন্তবৃত্তের ব্যাসার্ধ ফর্মুলা হচ্ছে উচ্চতা ইন্টু 1/3। উচ্চতাকে যদি আমরা 1/3 দিয়ে গুণ করি তাহলে আমরা কিন্তু অন্তবৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাব। আর যদি পরিবৃত্তের ব্যাসার্ধ বার করি তাহলে উচ্চতাকে আমরা 2/3 দ্বারা গুণ করব, মানে 3/2 হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, আর 3/1 হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ। আমি আবার বলছি, খুব ভালো করে শোনো। সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ বের করতে গেলে তুমি প্রথমে কিন্তু উচ্চতা বার করবে। এখানে কিন্তু বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই, আমরা কিন্তু বাহুর দৈর্ঘ্য ছোট হাতের এ ধরে নেব। তাহলে উচ্চতা হবে √3/2 ইন্টু এ। এইবার যে উচ্চতা হলো তাকে যদি আমরা 1/3 দ্বারা গুণ করি তাহলে আমরা অন্তবৃত্তের ব্যাসার্ধ পাবো। আর যদি উচ্চতাকে আমরা যদি 2/3 দ্বারা গুণ করি তাহলে আমরা পরিবৃত্তের ব্যাসার্ধ পাবো। আচ্ছা, এইবার আমার অন্তবৃত্তের ব্যাসার্ধ দরকার, তাহলে উচ্চতাকে আমরা 1/3 দ্বারা গুণ করলাম। তাহলে এবার ব্যাসার্ধ হয়ে গেল। এইবার বৃত্তের ক্ষেত্রফল কি? πr²। এবার আমরা πr² করে শর্তাংশ ওটা ইকুয়াল টু 49 পাই। এখান থেকে আমরা কিন্তু বাহু পেয়ে যাব, মানে এ কত সেটা পেয়ে যাব। যখন আমরা বাহু পেয়ে গেলাম তাকে 3 দিয়ে গুণ করলেই সমবাহু ত্রিভুজের পরিসীমা হবে। আমি করছি, খুব ভালো করে দেখো। দেখো এটা একটা সমবাহু ত্রিভুজের, মনে করি এটা একটা অন্তবৃত্ত, এটা একটা অন্তবৃত্ত আঁকাচ্ছি। মনে করি এটা একটা অন্তবৃত্ত, এটা, আর নাম দিচ্ছি এ বি সি, এখানে দিচ্ছি ডি, এখানে হচ্ছে ই, এখানে হচ্ছে এফ।
আর এখানে দিচ্ছি হচ্ছে ও কেন্দ্র। আমি কিন্তু এই ব্যাসার্ধ বার করি, এই ব্যাসার্ধ কিন্তু সমান হবে এই ব্যাসার্ধ কিন্তু উচ্চতার কিন্তু 3 ভাগের 1 ভাগ, মানে 1/3। এটা 1/3 আর এটা হবে 2/3, এটা হবে 2/3, এটা হবে 1/3। যখন আমরা পরিবৃত্তের ব্যাসার্ধ বার করব তখন আমরা এটা বার করব, মানে উচ্চতা গুণন 2/3। আর যখন আমরা অন্তবৃত্তের ব্যাসার্ধ বার করব তখন আমরা এটা বার করব, মানে উচ্চতা গুণন 1/3। আমরা কিন্তু ধরে নিচ্ছি, বাহু ধরে নিচ্ছি এ সেমি, বাহু হচ্ছে এ সেমি, আমরা বাহু ধরে নিচ্ছি এ সেমি। তো আমরা একটু লিখে নিচ্ছি, ধরি, প্রথমে লিখছি ধরি বাহুর দৈর্ঘ্য, ধরি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু ছোট হাতের এ সেমি। ঠিক আছে, এইবার আমরা কিন্তু সমবাহু ত্রিভুজের উচ্চতা বার করব। আর সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু বাহু, মানে √3/2 ইন্টু এ। আমি লিখছি, পাশে হচ্ছে একক, আমি লিখছি সমবাহু ত্রিভুজের উচ্চতা ইকুয়াল টু √3/2 ইন্টু বাহু, পাশে হচ্ছে একক। এটা কিন্তু আমি ফর্মুলা লিখলাম, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করার ফর্মুলা, √3/2 ইন্টু বাহু। এবার বাহু কিন্তু আমরা ধরে নিছি এ সমান সমান হচ্ছে √3/2 ইন্টু এ, পাশে হচ্ছে সেমি, সমান সমান √3a/2 সেমি। এবার আমরা কিন্তু উচ্চতা পেয়ে গেলাম। এইবার আমরা এই যে বৃত্ত আছে, এই বৃত্তের আমরা কিন্তু ব্যাসার্ধ বার করব। বৃত্তের ব্যাসার্ধ বার করার ফর্মুলা হচ্ছে উচ্চতা গুণন 1/3, উচ্চতা গুণন 1/3, এটা হচ্ছে ব্যাসার্ধ বার করার ফর্মুলা। আমরা লিখব অন্তবৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু উচ্চতা গুণন 1/3, পাশে হচ্ছে 1/3, পাশে হচ্ছে একক। এটা কিন্তু ফর্মুলা, উচ্চতা গুণন 1/3 সমান সমান উচ্চতা হচ্ছে √3a/2 গুণন 1/3, √3a/2 গুণন 1/3। আমরা একটু তাহলে সমান সমান কত হচ্ছে, উপরে হচ্ছে √3a আর নিচে হচ্ছে 6, এত সেমি। এইবার কিন্তু আমরা কিন্তু ক্ষেত্রফল বার করব, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, মানে বৃত্তের ক্ষেত্রফল, সমবাহু না তো বৃত্তের আমরা কিন্তু ক্ষেত্রফল এবার আমরা বের করব। লিখব বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু πr²। এই তো আর এর মানে পেয়ে গেছি, ব্যাসার্ধ মানে এটা, তাহলে আমরা লিখব পাই ইন্টু √3a/6 ইন্টু √3a/6 বর্গ সেমি, এত বর্গ সেমি। এইবার শর্তানুসারে এই ক্ষেত্রফল ইকুয়াল টু, এখানে দেওয়া আছে অন্তবৃত্তের ক্ষেত্রফল 49 পাই, শর্তানুসারে এই দুটো কি হবে, সমান হবে। আমরা লিখব শর্তানুসারে তাহলে পাই ইন্টু √3a/6 ইন্টু √3a/6 ইকুয়াল টু 49 পাই। তাহলে শর্তানুসারে কিন্তু এই যে বৃত্তের ক্ষেত্রফল আর এই বৃত্তের ক্ষেত্রফল শর্তানুসারে দুটো কিন্তু সমান হবে। এবার দুই দিক থেকে আমরা কিন্তু পাই তুলে দিচ্ছি, তাহলে এখানে থাকবে a², আমি এখানে লিখছি, এখানে তাহলে এখানে a² ইকুয়াল টু ওপরে থাকছে 49 আর 6 আর 6 উপরে যাবে,
ইন্টু সিক্স ইন্টু সিক্স, নিচে হচ্ছে √3 আর √3, তার মানে হচ্ছে 3। √3 আর √3, তার মানে হচ্ছে 3। ঠিক আছে, এইবার যদি আমরা গুণ করি, তার কাটাকাটি করি, তাহলে এটা হবে 2। তাহলে এস এ ইকুয়াল টু রুটের মধ্যে 49 গুণন 2 গুণন 2 গুণন 3। এখানে 6 2 12, 12কে আমরা ভেঙে নিলাম 2 গুণন 2 গুণন 3, আর এখানে 49 সমান সমান 49 মানে হচ্ছে 7, আর ইন্টু 2, আর একটা 3 কিন্তু রুটের মধ্যে থেকে যাবে, সমান সমান 14 √3 সেমি, 14 √3 সেমি। তাহলে আমরা কিন্তু বাহুর দৈর্ঘ্য, এটা কিন্তু বাহুর দৈর্ঘ্য 14 √3 সেমি। এইবার আমরা কিন্তু বের করব পরিসীমা, লিখব যে অতএব পরিসীমা ইকুয়াল টু আমরা জানি সমবাহু ত্রিভুজের 3টা বাহুর সমান, তাহলে পরিসীমা হবে 3 ইন্টু বাহু, 3 ইন্টু বাহু মানে এটাকে 3 দিয়ে গুণ। আমি কিন্তু ফর্মুলা লিখলাম না, সরাসরি করে দিচ্ছি। তাহলে 3 ইন্টু 14 √3 এত সেমি, সমান সমান হচ্ছে 42 √3 সেমি, 42 √3 সেমি। এবার অপশন দেখব, এ নম্বর অপশন 21 √3 সেমি, বি নম্বর অপশন 7 √3 সেমি, সি নম্বর অপশন 14 √3 সেমি, আর ডি নম্বর অপশন 42 √3 সেমি। তাহলে এই ডি অ্যান্সার হবে হচ্ছে ডি, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু একটা জিনিস খুব ভালো করে ফর্মুলা মনে রাখবে, যে যখন সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ক্ষেত্রফল বার করবে, তখন করবে প্রথমে হচ্ছে সমবাহু ত্রিভুজের কিন্তু উচ্চতা বার করবে। যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে তো কোনো প্রশ্নই নেই, আর যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া না থাকে তুমি কিন্তু বাহুর দৈর্ঘ্য ধরে নেবে। যেমন আমি ধরেছি বাহুর দৈর্ঘ্য ছোট হাতের এ সেমি, ঠিক আছে। এইবার আমি উচ্চতা বার করব, সমবাহু ত্রিভুজের উচ্চতা বার করবে। উচ্চতার ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু বাহু, √3/2 ইন্টু বাহু। তুমি উচ্চতা বার করলে, এইবার হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতার 3 ভাগের 1 ভাগ হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ। তার মানে অন্তবৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু উচ্চতা গুণন 1/3। আর যদি পরিবৃত্তের ব্যাসার্ধ বলে তাহলে উচ্চতা গুণন 2/3, উচ্চতা গুণন 2/3, আর অন্তবৃত্ত ব্যাসার্ধ বলে উচ্চতা গুণন 1/3। বের করলে এবার তোমার ব্যাসার্ধ হয়ে গেল। এবার বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², 22/7 ইন্টু r² করলেই তোমার কিন্তু এটা করলেই তোমার অন্তবৃত্তের ক্ষেত্রফল বের হয়ে যাবে। ঠিক আছে, এবার চলে আসছি নেক্সট অঙ্কে। 2-1 নম্বর দেখো প্রশ্ন কি আছে। প্রশ্ন আছে 5%, 10% এবং 20% পরপর সারের সমতুল্য সার কত। মানে সে প্রথমে কিন্তু 5% সার দিচ্ছে, সার দিয়ে যে মূল্যটা হলো, তার উপর আবার 10% সার, যে মূল্যটা হলো, তার উপর আবার 20% সার দিল। বলছে টোটাল সে কত সার দিয়েছে, টোটাল সার সে কত টাকা দিয়েছে। আচ্ছা, আমি প্রথমে ধরে নিচ্ছি, ধরি দ্রব্যটির মূল্য ইকুয়াল টু 100 টাকা। আমি কিন্তু ধরে নিচ্ছি যে দ্রব্যটির মূল্য ইকুয়াল টু 100 টাকা। আমি ধরে নিচ্ছি, ধরি দ্রব্যটির মূল্য ইকুয়াল টু 100 টাকা। তাহলে সে যদি 5% ছাড় দেয়, দ্রব্যটির মূল্য কত হবে? আমি তো 100 টাকা ধরছি, তাহলে 5 টাকা ছাড় দিচ্ছে, তাহলে হবে 95 টাকা। লিখব 5% ছাড় দিলে, 5% ছাড় দিলে দ্রব্যটির মূল্য হয় ইকুয়াল টু 100 বিয়োগ 5 সমান 95 টাকা। তাহলে সে কিন্তু প্রথমে ছাড় দিল 5 টাকা। আমি একটু লিখে নিচ্ছি যে ছাড় ইকুয়াল টু 5 টাকা। প্রথমে ছাড় দিলে কিন্তু 5 টাকা। এইবার কিন্তু এই 95 টাকার উপর সে কিন্তু ছাড় দিচ্ছে 10%। এই 95 টাকার উপর 10% ছাড়, ঠিক আছে। আমরা লিখছি 95
টাকায় 10% ছাড় ইকুয়াল টু 95 ইন্টু 10-এর নিচে 100। 95 ইন্টু 10-এর নিচে 100, এই শূন্য কাটা গেল, তাহলে 95-এর নিচে 10 সমান সমান 9.5 টাকা। এইবার কিন্তু সে ছাড় দিচ্ছে 9.5 টাকা। আমি একটু লিখে নিচ্ছি, ছাড় ইকুয়াল টু 9.5 এত টাকা। তাহলে দ্রব্যটার মূল্য হবে কত? ছিল 95, সে ছাড় দিল 9.50, তো বর্তমানে দ্রব্যটির মূল্য কত? লিখি বর্তমানে দ্রব্যটির মূল্য ইকুয়াল টু 95, তার থেকে আমরা 9.5 বাদ দেবো, বিয়োগ বর্তমানে দ্রব্যটির মূল্য হবে কত? ছিল 95, সেখান থেকে 9.5 টাকা ছাড় দিচ্ছে, তাহলে এখন দ্রব্যটার মূল্য হচ্ছে কত? 5 আছে 10 হবে 5, হাতে থাকলো 1, 10 আছে 5, 85.5 টাকা। বর্তমানে মূল্য হচ্ছে 85.5 টাকা। এবার সে কিন্তু 20% ছাড় দিচ্ছে, এই টাকার ওপর 20% ছাড়, কত ছাড় দিচ্ছে? লিখি 85.5 টাকায় 20% ছাড় ইকুয়াল টু, তাহলে 85.5 গুণন 20 নিচে 100, 20 নিচে 100, 20%, 20 নিচে 100, এই দশমিকের জন্য নিচে একটা 10, আমরা একটা শূন্য এই শূন্য কাটলাম, 2 দিয়ে কাটলে এটাকে কাটলে 5, এবার 5 দিয়ে যদি এটাকে কাটি 5 একে 5 বাঁচলো 3, 35, 5 সাথে 35, তাকে 10 দিয়ে ভাগ, তার মানে 17.1 এই টাকা সে ছাড় দিচ্ছে। তাহলে এইবার সে ছাড় দিল কত? এখন সে ছাড় দিচ্ছে 17.1, 17.1 পরে একটা শূন্য, এত টাকা। সে মোট কিন্তু 3 বারে টোটাল ছাড় দিচ্ছে। প্রথমবার ছাড় দিয়েছে 5 টাকা, দ্বিতীয়বার ছাড় দিয়েছে 9.5 টাকা, আর তৃতীয়বার ছাড় দিয়েছে 17.10 টাকা। সে মোট ছাড় দিল কত? মোট ছাড় ইকুয়াল টু, মোট ছাড় ইকুয়াল টু 0, এখানে হচ্ছে 6.9 আর 7 16, 21, এখানে 5 আগে 6, তাহলে 7 আর 9 16, 16 5 21, 1, তাহলে 31.6 টাকা। তাহলে লিখবো, এখানে বলছে সমতুল্য ছাড় কত? লিখবো সমতুল্য ছাড় ইকুয়াল টু 31.6 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে সমতুল্য ছাড়, মানে টোটাল কত সে ছাড় দিয়েছে। প্রথমে ছাড় দিয়েছে 5 টাকা, তারপর ছাড় দিয়েছে 9.5 টাকা, আর তারপরে ছাড় দিয়েছে 17.1, মানে 17.10। তাহলে মোট ছাড় দিয়েছে 31.6, মানে 31.60 টাকা। ঠিক আছে, এবার চলে এসেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট 2 নম্বর। দেখো প্রশ্ন আছে, ABCD ট্রাপিজিয়ামের AB সমান্তরাল DC এবং AB ইকুয়াল টু 7 সেমি ও DC ইকুয়াল টু 5 সেমি। AB ইকুয়াল টু 7 সেমি আর DC ইকুয়াল টু 5 সেমি। বলছে AD ও BC বাহুর মধ্যবিন্দু, AD ও BC বাহুর মধ্যবিন্দু যথাক্রমে E ও F হলে, বলছে EF এর দৈর্ঘ্য কত? আমাকে কিন্তু EF এর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমি প্রথমেই একটা ট্রাপিজিয়াম এঁকে নেব। দেখো ট্রাপিজিয়াম আঁকাচ্ছি, একটা ট্রাপিজিয়াম আঁকাচ্ছি, এই একটা ট্রাপিজিয়াম। এর নাম দিচ্ছি A, B, এখানে হচ্ছে D, এখানে হচ্ছে C। তাহলে AD আর BC, ABর মান দেওয়া আছে 7 সেমি, এটা হচ্ছে 7
সেমি, আর এটা হচ্ছে 5 সেমি। এডির মধ্যবিন্দু হচ্ছে ই, আর এডির মধ্যবিন্দু হচ্ছে ই, আর বিসির মধ্যবিন্দু হচ্ছে এফ। এবার ইএফ যুক্ত করি, ইএফ যুক্ত করি, আমাকে ইএফ সমান কত বের করতে হবে, তাই না? আমরা কিন্তু জানি যে ইএফ ইকুয়াল টু হাফ এবি প্লাস ডিসি, ইএফ ইকুয়াল টু হাফ এবি প্লাস ডিসি। লিখব ইএফ ইকুয়াল টু হাফ ব্র্যাকেটে এবি প্লাস ডিসি, পাশে হচ্ছে একক। এটা হচ্ছে ফর্মুলা। হ্যাঁ, আমরা জানি ট্রাপিজিয়ামের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ, মধ্যবিন্দু সংযোগ রেখাংশ সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের অর্ধেক, সমান্তরাল বাহু দুটি দৈর্ঘ্যের সমষ্টির অর্ধেক হবে। এই দুটো বাহু দৈর্ঘ্যের সমষ্টি করে তার অর্ধেক হবে হচ্ছে মধ্যবিন্দু সংযোজক সরলরেখা। ঠিক আছে, সমান সমান হচ্ছে হাফ, এবার ব্র্যাকেটে হচ্ছে 7 + 5 এত সেমি সমান সমান হাফ ইন্টু 12 সেমি, কাটলে হচ্ছে 6, তাহলে 6 সেমি। তাহলে ইএফ ইকুয়াল টু আমরা লিখবো অ্যান্সার যে ইএফ ইকুয়াল টু 6 সেমি, এটা হচ্ছে অ্যান্সার। ইএফ ইকুয়াল টু 6 সেমি। তোমরা কিন্তু মনে রেখে দিবে তির্যক বাহুদ্বয়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ সমান্তরাল বাহু দুটি দৈর্ঘ্যের সমষ্টির অর্ধেক, সমান্তরাল বাহু দুটি দৈর্ঘ্যের সমষ্টির অর্ধেক। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। বলছে এক্স অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দুর স্থানাঙ্ক লেখো যাদের দূরত্ব এক্স অক্ষ থেকে সমান। আমরা একটা ছবি আঁকাচ্ছি, একটা গ্রাফ দেখো, এটা হচ্ছে এক্স, এক্স ড্যাশ মূলবিন্দু 0, এটা হচ্ছে ওয়াই, ওয়াই ড্যাশ। এবার এক্স অক্ষ, এই যে এক্স 0 এক্স ড্যাশ এটাকে বলা হচ্ছে এক্স অক্ষ, আর ওয়াই 0 ওয়াই ড্যাশ এটাকে বলা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষের বিপরীত দিকে দেখো, মনে করো এইখানে একটা বিন্দু আছে আর এখানে একটা বিন্দু আছে বিপরীত দিকে, তাহলে এক্স অক্ষে মনে হয় এই বিন্দু, এই বিন্দুর দূরত্ব হবে, এই বিন্দুর দূরত্ব হবে একটা ধরে নিচ্ছি, যে কোনো একটা বিন্দু ধরে নেবে, মনে করো এই বিন্দুর দূরত্ব হচ্ছে 2,5, এখানে কিন্তু দুটাই প্লাস, এটা হচ্ছে মাইনাস প্লাস, এটা দুটা মাইনাস, এটা হচ্ছে প্লাস মাইনাস। ঠিক আছে, আর বিপরীত দিকে, এর বিপরীত দিকে এখানে যদি আমরা ধরি এক্স অক্ষের এখানে ধরি, তাহলে মনে করি এখানে একটা বিন্দু আছে, এটা হচ্ছে 2 2 -5, এক্স অক্ষ থেকে দুটা বিন্দুর দূরত্ব, মনে এখান থেকে দূরত্ব এখানে, আবার এখান থেকে দূরত্ব এটা, এই দুটা বিন্দুর দূরত্ব এক্স অক্ষ থেকে দুটা বিন্দুর দূরত্ব সমান হবে, কিন্তু একটা নেগেটিভ একটা হচ্ছে পজিটিভ। এটা হচ্ছে 2,5, এটা হচ্ছে 2,-5, যেহেতু ওয়াই হচ্ছে নিচে আছে মাইনাসের দিকে, -5, তাহলে আমরা দুটো বিন্দু ধরতে পারি 2,5 আর একটা 2,-5। এটা হচ্ছে এক্স অক্ষের বিপরীত দিকে দুটো বিন্দু, যাদের এক্স অক্ষ থেকে যাদের দূরত্ব হচ্ছে সমান, যাদের দূরত্ব কত সমান। ঠিক আছে, এক্স অক্ষ থেকে তাদের দূরত্ব কত হবে সমান হবে। তাহলে আমরা লিখছি একটা বিন্দু হচ্ছে, একটা বিন্দু 2,5 আর একটা হচ্ছে 2,-5, এটা হচ্ছে অ্যান্সার। হচ্ছে 2-এর 4 নম্বর, বলছে একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেমি। একটা অর্ধবৃত্তের পরিসীমা দেওয়া আছে, সেটা হচ্ছে 36 সেমি হলে তার পরিসীমা, এই যে পরিসীমা দেওয়া আছে তার পরিসীমা এবং ব্যাসের অনুপাত কত। আচ্ছা, অর্ধবৃত্তের পরিসীমা কিন্তু একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে আর কমন নিয়ে ব্র্যাকেটে π+2, আর কমন নিয়ে ব্র্যাকেটে π+2, এটা হচ্ছে অর্ধবৃত্তের পরিসীমার ফর্মুলা। আমি লিখছি, ধরি প্রথমে ধরে নিচ্ছি, ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু, ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর সেমি,
এবার লিখব অর্ধবৃত্তের পরিসীমা। অর্ধবৃত্তের পরিসীমা, অর্ধবৃত্তের পরিসীমা ইকুয়াল টু আর কমন নেয়া ব্র্যাকেটে পাই প্লাস টু, পাই প্লাস টু সেমি। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে অর্ধবৃত্তের পরিসীমার ফর্মুলা হচ্ছে আর কমন নেয়া মানে ব্যাসার্ধ ইন্টু পাই প্লাস টু সেমি। ঠিক আছে, এবার আমরা মান বসাচ্ছি। আর পায়ের মান হচ্ছে 22/7 প্লাস টু এত সেমি। তাহলে আর এর লসাগু হচ্ছে 7, তাহলে 22 প্লাস 14, 7 দুগুণ 14 এত সেমি। তাহলে আর ইন্টু 36/7 সেমি। এটা কিন্তু অর্ধবৃত্তের পরিসীমা, কিন্তু অঙ্কে কিন্তু দেওয়া আছে অর্ধবৃত্তের পরিসীমা 36 সেমি। আমার কিন্তু অর্ধবৃত্তের পরিসীমা হলো আর ইন্টু 36/7। শর্তানুসারে এই দুটো কী হবে? সমান হবে শর্তানুসারে। তাহলে আমরা লিখছি শর্তানুসারে আর ইন্টু 36/7 ইকুয়াল টু 36, বা আর ইকুয়াল টু 36 গুণন 7 আর নিচে হচ্ছে 36। এই 36টা নিচে যাবে, 7 উপরে যাবে, এটা কেটে যাবে। তাহলে আর ইকুয়াল টু 7। তাহলে আমরা এখানে লিখবো যে ব্যাসার্ধ ইকুয়াল টু 7 সেমি। ব্যাসার্ধ ইকুয়াল টু 7 সেমি। অতএব ব্যাস ইকুয়াল টু আমরা যদি ব্যাসার্ধকে 2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু ব্যাস পাবো। আবার ব্যাসকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা ব্যাসার্ধ পাবো। আমি আবার বলছি, ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে ব্যাস, আবার ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ। তাহলে 2 × 7 সমান 14 সেমি। এইবার কিন্তু আমরা কিন্তু পরিসীমা ব্যাসের অনুপাত, পরিসীমা আর ব্যাসের অনুপাত বের করব। তাহলে এখানে করছি, লিখি পরিসীমা ইস্টু ব্যাস, পরিসীমা ইস্টু ব্যাস। এখানে পরিসীমা হচ্ছে 36, পরিসীমা 36 ইস্টু 14, ব্যাস হচ্ছে 14 আর পরিসীমা হচ্ছে 36। তাহলে 2 দিয়ে করলে 18:7, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে পরিসীমার ব্যাসের অনুপাত 18:7। ঠিক আছে, তাহলে মনে রাখা দিবে যে অর্ধবৃত্তের পরিসীমার ফর্মুলা আর কমন নিয়ে ব্র্যাকেটে পাই প্লাস টু, মানে আর ইন্টু 36/7। এটা হচ্ছে অর্ধবৃত্তের পরিসীমার ফর্মুলা। খুব ভালো করে মনে রাখবে। নেক্সট অঙ্ক 2-এর 5 নম্বর প্রশ্ন আছে, আপেক্ষিক পরিসংখ্যা কাকে বলে? আপেক্ষিক পরিসংখ্যা কাকে বলে? অ্যান্সার হবে যে কোনো শ্রেণীর পরিসংখ্যা এবং মোট পরিসংখ্যার অনুপাতকে আপেক্ষিক পরিসংখ্যা বলে। আমি আবার বলছি, কোনো শ্রেণীর পরিসংখ্যা এবং মোট পরিসংখ্যার অনুপাতকে আপেক্ষিক পরিসংখ্যা বলে। আমি লিখে দিচ্ছি অ্যান্সারটা, আপেক্ষিক পরিসংখ্যা এবং কোনো শ্রেণীর পরিসংখ্যা, এবং মোট পরিসংখ্যার অনুপাতকে আপেক্ষিক পরিসংখ্যা বলে। ঠিক আছে, তাহলে আমি আবার বলে দিচ্ছি যে কোনো শ্রেণীর পরিসংখ্যা এবং মোট পরিসংখ্যার
অনুপাতকে আপেক্ষিক পরিসংখ্যা বলে। অতএব আপেক্ষিক পরিসংখ্যা ইকুয়াল টু এখানে লিখব শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা খুব ভালো করে মনে রেখে দিবে যে কোনো শ্রেণীর পরিসংখ্যা এবং মোট পরিসংখ্যার অনুপাতকে আপেক্ষিক পরিসংখ্যা বলে। আর আপেক্ষিক পরিসংখ্যা ইকুয়াল টু শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। আর তোমরা কিন্তু অবশ্যই কিন্তু পুরো ভিডিও দেখবে। যারা এর আগের ভিডিও দেখেনি তারা কিন্তু অবশ্যই আগের ভিডিও দেখে নেবে। আর তোমাদেরকে একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, গুড নাইট।